ওয়েলকাম টু মাই ম্যাথস 10 বিডি। টেস্ট পরীক্ষায় গণিতে 7টি সৃজনশীল কমন 100%, মাত্র 10টি অধ্যায় করে। সেই সাজেশন নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা জানি যে গণিতের 4টে ভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। বীজগণিত থেকে 20টি মার্কস আছে, 3টি প্রশ্ন থাকবে, 2টি অ্যান্সার করতে হবে। খ বিভাগে আছে জ্যামিতি থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি অ্যান্সার করতে হবে, 20 মার্কস। গ বিভাগে 20 মার্কস, ত্রিকোণমিতি পরিমিতি মিলে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। গ বিভাগ থেকে পরিসংখ্যান 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন এখানে আমরা প্রতি ক্ষেত্রে আমরা 9, 10-এ আমরা সবসময়ের জন্যই আমরা কি করি, আমরা বীজগণিতটাকে বেশি প্রাধান্য দিই। আমরা বীজগণিতের ভিতরে আরও বেশি প্রাধান্য দিই আমরা 2 আর 3 অধ্যায়টাকে। বিশেষ করে আমরা ঘুরে ফিরে দেখি কি আমরা এই 2 আর 3 অধ্যায় নিয়েই, বীজগণিতের এই অধ্যায় নিয়েই আমাদের হলো চলা। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি এখানে 8টি অধ্যায় আছে। কয়টি অধ্যায় আছে? 8টি অধ্যায় আছে। যদি 8টি অধ্যায় কমপ্লিট করা হয়, দেন আমাদের 3টি প্রশ্ন আসবে, তার থেকে আমাদের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 20টি মার্কস। এই 8টি অধ্যায়ের ভিতর আমরা 2টি বা 3টি অধ্যায় নিয়ে আমরা বেশি সীমাবদ্ধ থাকি। আর আমরা এই যে খ বিভাগের যে জ্যামিতি, এই 3টি প্রশ্ন থেকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, এই বিভাগটা আমরা বিশেষ করে অনেক স্টুডেন্টরা আমরা এই বিভাগটাকে আমরা অ্যাভয়েড করে চলে যাই। হয়তো 2টা সম্পাদ্য করি অথবা 2টা উপপাদ্য করি, এটা আমরা কোনো কাজে অ্যাভয়েড করে যাই। এখান থেকে আমাদের 5টি অধ্যায় থেকে 20টি মার্কস আসবে, এই 20টি মার্কস আমরা অ্যাভয়েড করে চলে যাই। এখন প্রশ্ন হচ্ছে 100 মার্কের থেকে এই 20টি মার্কস অ্যাভয়েড করি, তাহলে থাকে 80 মার্কস। তারই ভিতর আরও প্রায় 6 থেকে 7টি এমসিকিউ থাকে। এই এমসিকিউ অ্যাভয়েড হয়ে যায়, জ্যামিতি যেহেতু আমাদের অ্যাভয়েড থাকে। তো আমাদের এ প্লাস পাওয়াটা সম্ভব না। যদি আমরা এর কোনোটা আমরা ছেড়ে দিয়ে আসি, আমাদের এ প্লাস পাওয়া সম্ভব না। এরপরে কি করি, আমরা একটা ত্রিকোণমিতি অর্থাৎ 9.1, 9.2 থেকে 2টা প্রশ্ন করি। এটাও ম্যাক্সিমাম সময় আমরা অ্যাভয়েড করে চলে যাই। আমরা করি কি, অধ্যায় 17 পরিসংখ্যান, এটা একটু বেশি করে করি। আর এখান থেকে করি 2, 3 বা 4, এই 2-3টে অধ্যায় আমরা বারবার প্র্যাকটিস করি। কিন্তু এর ভিতরে যে আরও অনেক অধ্যায় থেকে যায়, এটাকে আমাদের এখন থেকে, আজ থেকে প্রাধান্য দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বেসিক জিনিসটা, আমার মূল প্রাধান্য হচ্ছে বেসিক জিনিসটা প্রথমে জানতে হবে এবং একই রুলের অঙ্ক একটা করতে হবে, আরও 10টা বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। বাসায় বসে বারবার প্র্যাকটিস করতে হবে যে আমি একটা রুলের অঙ্ক করলাম, বাট ওই প্রশ্নটা, ওই ধরনের অঙ্ক বোর্ডে কত প্রশ্ন আসছে সবগুলো একই জায়গায় নিয়ে আমাদেরকে সেগুলো প্র্যাকটিস করতে হবে। অঙ্কভাবে শিখতে হবে একটা, করতে হবে অনেকগুলা। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখানে 7টি সৃজনশীল কিভাবে বাঁধবে 10টি অধ্যায় থেকে। আমরা এখানে 8টি আছে, এখানে 5টি আছে, এখানে 3টি আছে, এখানে 1টি আছে। তাহলে এতগুলা অধ্যায়, অর্থাৎ 8 আর 5 13, 16, 17টা অধ্যায় থেকে আমাদেরকে 10টি অধ্যায় আমাদেরকে বেছে নিতে হবে। এখন কিভাবে আমরা প্রত্যেকটা বিভাগ থেকে আমরা কিভাবে টাচ করে আমরা 7টি সৃজনশীল কমপ্লিট করতে পারি, আমরা এখন তাই দেখব। আমরা বিশেষ করে জ্যামিতি জিনিসটা আমরা প্রথমে দেখি যে জ্যামিতিটাকে কিভাবে আমরা 100% কমন পেতে পারি এবং 3টি প্রশ্ন থেকে কিভাবে 2টি প্রশ্ন আমরা অ্যান্সার করে আসতে পারি, সেই জিনিসটুকু আমরা লক্ষ্য করব। এখানে 5টি অধ্যায় আছে। আমরা বিশেষ করে যদি এই 5টি অধ্যায় কেউ সুন্দরভাবে কমপ্লিট করতে পারে, তাহলে তো আমাদের 20 মার্কস 100% পাবো। আমরা প্রথমে দেখব যে এই খ বিভাগ থেকে কিভাবে 2টি অধ্যায় করে আমরা 2টি অ্যান্সার করতে পারি। প্রথমত হচ্ছিল বৃত্ত সম্পর্কিত যে অধ্যায়টি, অর্থাৎ 8ম অধ্যায়। এই 8ম অধ্যায় থেকে কোন কোন জ্যামিতিগুলো করলে 100% আমরা একটি প্রশ্ন পেতে পারি। আমরা এই 8ম অধ্যায় থেকে অবশ্যই করে একটি প্রশ্ন আসবেই। বিশেষ করে উপপাদ্য 18, 20 এবং 23, এই যে 3টি উপপাদ্য আছে আমাদের বইতে, এই 3টি উপপাদ্য
এমনভাবে প্র্যাকটিস করব যে এর ভিতর যদি কোনো প্রশ্ন থাকে, এবং থাকবে তো অবশ্যই, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা 100% আমরা অ্যান্সার করে আসতে পারবো। কেন প্রশ্ন এত ইম্পর্টেন্ট? এই তিনটে প্রশ্ন, এই 18 নম্বর উপপাদ্যটি অন্তত মিনিমাম 23 থেকে 25 বার আসছে, এই 17 সাল থেকে এই 24 সাল পর্যন্ত। এই 20 নম্বর উপপাদ্যটি 20 থেকে 30 বার আসছে, এই 23 নম্বর উপপাদ্যটি 20 থেকে 30 বার আসছে। এই তাহলে আমরা উপপাদ্য 18, 20 এবং 23টা সুন্দরভাবে প্র্যাকটিস করব। 8.2 এর এই যে 1 আর 2 নম্বর প্রশ্নটি মিনিমাম অন্তত 10 থেকে 15 বার আসছে। এই 5 নং সৃজনশীলটি অর্থাৎ 8.4 এর এই 5 নং সৃজনশীলটি বহুতবার আসছে। 8.3 এর এই 5, 3, 2, 1 অনুশীলনী 8.2 থেকে 1, 2 এবং 4 নংটি করব। 8.3 থেকে 5, 3, 2, 1 আর 8.4 থেকে 5 নং সৃজনশীল। অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষা হোক আর এসএসসি 2025 সালের পরীক্ষা হোক, আমাদের এই বৃত্ত সম্পর্কিত এই উপপাদ্যগুলো থেকে একটি প্রশ্ন কমন আসবেই। সো আমরা এই উপপাদ্য, বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো আজ থেকে, এখন থেকে আমরা প্র্যাকটিস করব সুন্দরভাবে এবং বুঝে বুঝে প্র্যাকটিস করব, যে আমরা গড় শব্দটা মুখস্থ করব না। আমাদের এখানে ABC দিয়ে আছে, প্রশ্নে PQR দিয়ে আসতে পারে, FHGH দিয়ে আসতে পারে। সো আমরা প্র্যাকটিস করব এবং বেসিক জিনিসটা ভালো করে জানবো, এবং বারবার প্র্যাকটিস করব, এবং একটা টাইপের জ্যামিতি করব বা একটা টাইপের অঙ্ক করব, এবং সেই টাইপের কোন কোন বোর্ডে এই ধরনের প্রশ্ন আসছে সেইগুলো আমরা বাসায় বসে বারবার প্র্যাকটিস করব। সো আমাদের এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে আমরা এগুলো প্র্যাকটিস। ব্যবহারিক জ্যামিতি, এই ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পদ হচ্ছে 1, 2, 3 এবং 5 নং সম্পদগুলো আমরা বাসা বসে সুন্দরভাবে প্র্যাকটিস করব। আর হচ্ছে অন্তবৃত্ত, বহিবৃত্ত আর পরিবৃত্ত, এই যে তিনটে অন্তবৃত্ত, বহিবৃত্ত, পরিবৃত্ত, এই তিনটে সুন্দরভাবে আমরা আজ থেকে এর প্রতিদিন একটা করে জ্যামিতি আমরা শিখব, যে অন্তবৃত্ত, পরিবৃত্ত, বহিবৃত্ত কিভাবে অঙ্কন করে। আর এর সাথে অনুশীলনী 7.2 এর আমরা 19 নং সৃজনশীলটি আমরা প্র্যাকটিস করব, 19 নং সৃজনশীল, এবং 8.5 এর আমরা 11 এবং 14 নং সৃজনশীলটি আমরা প্র্যাকটিস করব। এখানে এই যে 3 আর 5, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট সম্পদ, এবং অন্তবৃত্ত, বহিবৃত্ত, পরিবৃত্ত। আর বিশেষ করে 8.5 এর এই যে 11 নম্বর প্রশ্নটি, কোনো বৃত্তের এমন দুটি স্ফুটক অঙ্কন করো যাদের অন্তর্ভুক্ত কোণ যে কোনো একটা 30, 60, 45, 75। এই অঙ্কটা, এই জ্যামিতিটা খুব ইম্পর্টেন্ট। আর এর সাথে 14 নম্বরটা আর 7.2 এর 19 নম্বরটা, এই যে 7 এবং 8 এই দুটো অধ্যায় যদি ভালো করে প্র্যাকটিস করা যায়, তাহলে দুটি প্রশ্ন তো কমন, এই দুটি প্রশ্ন আমরা এর থেকে আমরা পেয়ে যাব। আর একটা বিশেষ করে যেমন হচ্ছে 6 অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে যে রেখাকোণ থেকে আছে, সেখানে অনুশীলনী থেকে 19 নং এবং 20 নং সৃজনশীলটি আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। বিশেষ করে এই দুটো অধ্যায় তো আমাদের এই কমন অধ্যায়, এই যে 10টি অধ্যায়ের ভিতর এই দুটি অধ্যায় আমরা নিলাম, আর এই ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো জ্যামিতি আমরা প্র্যাকটিস করব বাসায় বসে। তো আমরা খ বিভাগ থেকে আমরা অবশ্যই দুটি প্রশ্ন, অর্থাৎ এইগুলো করলে আমাদের যে ডিফিসিয়েন্সি আছে সেই মার্কসটা আমরা এখান থেকে পেয়ে যাব। এরপরে আমরা দেখব বীজগণিত থেকে। বীজগণিতে আমরা জাস্ট 4টি অধ্যায় বেছে নেব, তার ভিতর বিশেষ করে 3টি অধ্যায়, যে 3টি অধ্যায় এত সুন্দরভাবে প্র্যাকটিস করব যে আমরা 3টি অধ্যায় থেকে আমরা 2টি অধ্যায় পেয়ে যাব। আমাদের এখানে 8টি অধ্যায় আছে, আমরা প্রথম বেছে নেব হচ্ছিল অধ্যায় 13। অধ্যায় 13 হচ্ছিল সসীম ধারা, অর্থাৎ সমান্তর ধারা এবং গুণাত্মক ধারা। এর ভিতর দুটো চ্যাপ্টার আছে, সমান্তর ধারা একটা চ্যাপ্টার আর গুণাত্মক ধারা একটা চ্যাপ্টার। এই সমান্তর ধারা থেকে তম পদ নির্ণয়, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা বিশেষ করে আমাদের অনুশীলনীর 7 এবং 8 তম পদ নির্ণয়। আর এর পরে আছে, এটা হচ্ছিল একটা রুলের অঙ্ক, দ্বিতীয় একটা রুলের হচ্ছে এর মান নির্ণয় হচ্ছে 15 নম্বর অঙ্কটি, এর মান নির্ণয়। তাহলে এই একটা রুলের অঙ্ক,
এই একটা রুলের অঙ্ক। আর একটা হচ্ছিল সমষ্টি নির্ণয়, 19 নম্বর অঙ্কটি। তাহলে আমরা 13.1 থেকে আমরা জাস্ট এই 4টে অঙ্ক আমরা প্র্যাকটিস করব, জাস্ট এই 4টে রুলের অঙ্ক করব। একটি অঙ্ক বুঝবো এবং প্র্যাকটিস করব, এবং অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করব। আমার চ্যানেলে ঘুরে এসো, এরপরে একটা স্পেশাল সাজেশন দেওয়া আছে, এবং এই অঙ্কগুলোর পাশাপাশি যে অঙ্কগুলো আসতে পারে বা এত যাবৎ আসছে সেই অঙ্কগুলো পাশে দেওয়া আছে। এরপরে আছে হচ্ছে 13.2 গুণাত্মক ধারা থেকে ধারা নির্ণয় বা মান নির্ণয়। 14 নম্বর অঙ্কটি আমরা প্র্যাকটিস করব, এবং এই জাতীয় অঙ্কগুলো পাশে দেওয়া থাকে, সেগুলো আমরা চ্যানেল থেকে দেখে নেব। আর একটা হচ্ছে ধারা নির্ণয় বা পদ নির্ণয়। পদ নির্ণয় এটা হচ্ছিল 8 নম্বর অঙ্কটি। তাহলে আমরা এখানে আছে 4টে অঙ্ক, আর এখানে আছে 2টে অঙ্ক, এই 5টা আর 6টা, এই 6টা অঙ্ক প্র্যাকটিস করলে 13তম অধ্যায় টোটালি কমপ্লিট, এবং এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। কারণ এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এই জাতীয় রুলের অঙ্ক থেকেই আমাদের 13তম অধ্যায় থেকে প্রশ্ন সেট আপ হবে। তোমরা বেসিক জিনিসটা জানো এবং বারবার প্র্যাকটিস করো। দ্বিতীয়টা হচ্ছিল তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় কি করব? বীজগাণিতিক রাশি, আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তারপর হচ্ছিল উদ্দীপক ভিন্ন, অঙ্কগুলো একই, এই জাতীয় যে অঙ্কগুলো আছে। তারপর হচ্ছিল x⁵ প্লাস মাইনাস 1/x⁵, এই যে অঙ্কটি, অর্থাৎ প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, এই যে অঙ্কটি, এই অঙ্কটি আমরা এত সুন্দরভাবে প্র্যাকটিস করব যে এই অঙ্কটি প্র্যাকটিস করার মাধ্যমে আমরা কি পাবো? x² + 1/x², x² - 1/x², x³ + 1/x³, x³ - 1/x³। তাহলে এই পর্যন্ত আমরা এই অঙ্কটা প্র্যাকটিস করতে গেলে লেগে যাচ্ছে। যদি আমাদের প্রশ্ন দিয়ে বললো যে x³ + 1/x³ এর মান নির্ণয় করো, তাহলে এই অঙ্কটা করলেই আমরা ওইটা করে আসে আমাদের এটা করতে হচ্ছে। তাহলে অবশ্যই আমরা এই জাতীয় অঙ্কগুলো আমরা সব প্র্যাকটিস করব। আমার চ্যানেলে স্পেশাল একটা বীজগণিতের উপর সাজেশন দেওয়া আছে, তোমরা সবাই সেখান থেকে কি কি অঙ্ক আসতে পারে সেগুলো প্র্যাকটিস করে নিও। তাহলে আমরা এখান থেকে করব হচ্ছে 13তম অধ্যায়, 3তম অধ্যায়, 4র্থ অধ্যায়, এই 3টা। আর হচ্ছিল 2.2 এর জাস্ট 2.2 এর থেকে অনুশীলনী আমরা জাস্ট 13 নম্বর অঙ্কটি, অনুশীলনী 13 নম্বরের যে অঙ্কটি আছে, এই অঙ্কটির যে রুলের অঙ্ক, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করব। আর উদাহরণ 25, এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটি প্র্যাকটিস করলে অনেক অঙ্কের সমাধান আমরা পেয়ে যাব। যে একটা জিনিস দেওয়া থাকলে সেটা তালিকা পদ্ধতি বের করে আমাদের রেঞ্জ ডোমেন্স নির্ণয় করা, আর এই 13তম অধ্যায় যে সেটার মান নির্ণয় করা আর তালিকা পদ্ধতি তৈরি করা, আমরা এই 2.2 এর জাস্ট এই দুটো নির্ণয়ের অঙ্ক আমরা করব। তাহলে আমরা কি করব? আমরা অধ্যায় 13, 4, 3 এবং 2, এই 4টে অধ্যায়, এখান থেকে 2টো অধ্যায়, 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় থেকে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা 40টা মার্কস আমরা কমন পেয়ে যাব। এরপরে আছে হচ্ছিল ত্রিকোণমিতি এবং পরিমিতি। আমরা পরিমিতির দিকে যাব না, আমরা জাস্ট 9 এবং 10, এই 9 হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং 10 হচ্ছে দূরত্ব উচ্চতা। এই নবম অধ্যায় অর্থাৎ 9.1, এই 9.1 থেকে আমরা কি করব? আমরা জাস্ট উদাহরণ 11 এবং এইখানে যা কাজটা আছে, এই অঙ্কটা, এই দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক আমরা ভালো করে প্র্যাকটিস করব। এইখানে এই যে উদাহরণ 11, এই রুলের অঙ্কটি মিনিমাম অন্তত 30 বার আসছে। এই গত 24 সালেও চট্টগ্রাম, যশোর, তারপর হচ্ছে কুমিল্লা, বিভিন্ন বোর্ডে এর অঙ্কটি আসছে। অ্যাকচুয়ালি এই 11 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে? যে tan a + sin a = a এবং tan a - sin a = b হলে প্রমাণ করো যে a² - b² = 4√ab। কিন্তু এই ট্যান বা সাইন, আর একটা বিকল্প ধারা আছে, cot θ প্লাস cos θ = m, cot θ মাইনাস cos θ = n হলে m² - n² = 4√mn। অ্যাকচুয়ালি এই 11-র বিকল্প যে অঙ্কটি cot θ প্লাস cos θ,
ট্যানের সাথে সাইন থাকবে, কটের সাথে কস থাকবে। কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এম, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এন হলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√m n। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্কটি বিগত সালে অন্তত 25 থেকে 30 বার প্রশ্নে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অঙ্কটি বিভিন্ন কায়দায় পরীক্ষায় আসে। আমার চ্যানেলে যদি কেউ ঘুরে আসে তাহলে অবশ্যই এই অঙ্কটার উপরে বিশেষভাবে যে কতভাবে এই অঙ্কটি আসতে পারে সব ধরনের টপিকস দেওয়া আছে। সো তোমরা চ্যানেল থেকে ঘুরে আসো এবং এই ধরনের অঙ্কর বিকল্প ধারাগুলো দেখো এবং প্র্যাকটিস করো। আর এই কাজের অঙ্কটি আমরা প্র্যাকটিস করব। এরপরে আছে 9.1-এর 17 নম্বর অঙ্ক, 17, 21, 22, 24 আর 25। এই 5টি অঙ্ক আমরা প্র্যাকটিস করব অনুশীলনী থেকে। এটা কোথা থেকে? অনুশীলনী থেকে। এই অনুশীলনী থেকে এই 17, 21, 22, 24, 25 অঙ্কটি প্র্যাকটিস করব। আর বিশেষ করে এই রুলের অঙ্কটি প্র্যাকটিস করব। আর একটা রুল হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন, এই যে রুলের অঙ্কটি, এই রুলের ভিতর 22 আর 24 এই অঙ্কটি এই রুলের ভিতর পড়ে। এই 22 আর 24 হচ্ছিল এই রুলের ভিতর পড়ে যোজন বিয়োজন সম্পর্কিত যে অঙ্কটি, মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই অঙ্কটা যত ইম্পর্ট্যান্ট এই অঙ্কটাও তত ইম্পর্ট্যান্ট। এখন কোনোভাবে প্রশ্নগুলো আসতে পারে এবং আসে তা আমার চ্যানেলে ঢুকলে এই পাওয়া যাবে। এরপরে আছে 9.2। 9.2-এ আমরা কি করব? অনলি ফর একটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করব, তা হচ্ছে উদাহরণ 14। উদাহরণ 14। উদাহরণ 14। এই উদাহরণ 14-র ভিতর এ বির মান নির্ণয় করো, যোজন বিয়োজন করো, আর হচ্ছিল সমাধান করো। সমাধান করো। যে সমাধানগুলো আছে এই সমাধান থেকে একটি প্রশ্ন না একটি প্রশ্ন আসবেই। এবারে দেখা যাচ্ছে কি, এবার একটা ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে মেবি চট্টগ্রাম বোর্ডে। আমার প্রশ্নটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2। এটা আমরা অনেকেই আমরা জানি এবং করে যাই। কিন্তু এবার চিটাগাং বোর্ডে যে প্রশ্নটি দিয়েছে, প্রশ্নটি হচ্ছে √2 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। √2 মাইনাস সাইন পি ইকুয়াল টু কস পি, যেখানে পি সূক্ষ্মকোণ। তো √2 মাইনাস সাইন পি ইকুয়াল টু কস পি, যেখানে পি হচ্ছে সূক্ষ্মকোণ। বাট উদ্দীপকের আলোকে পি এর মান নির্ণয় করো। এখন আমরা করে গেছি কোনটা? আমরা করে গেছি তো এইটা। তো এটার কোনো পার্থক্য আছে কি? নাই। আবার দেখা যাচ্ছে কি, আবার কি দিয়ে দেয় যে সাইন থিটা ইকুয়াল টু এক্স আর কস থিটা ইকুয়াল টু ওয়াই হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √2। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √2 হলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি প্রমাণ করো। জাস্ট এটা প্রমাণ করলে তো এই মানে এটার মান বের করলে তো থিটার মানটা 45 ডিগ্রি আসবে। এখন প্রশ্ন হচ্ছে এক্স এর মান দেওয়া আছে সাইন থিটা, ওয়াই এর মান দেওয়া আছে কস থিটা। তাহলে আমার এই যে ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, অর্থাৎ সমাধান করো, মেবি এই অঙ্কটি হচ্ছিল 9.2-এর 30-এর খ যে অঙ্কটি আছে, এই জাস্ট এই অঙ্কটি। তো এই অঙ্কটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এখানে 1 থাকতে পারে বা √2ও থাকতে পারে। তো যাই থাকুক না কেন এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং জাস্ট সমাধানটাই খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো একটা সমাধান আমাদের পরীক্ষায় আসবে। তাহলে আমরা 9.2 থেকে আমাদের কি কি শিখবো? যে এ বির মান নির্ণয় করা শিখবো, তারপর হচ্ছিল আমাদের সমাধানটা শিখবো এবং যোজন বিয়োজনটা শিখবো। তাহলে এই রুলের অঙ্কগুলো কিভাবে আসতে পারে বা বিগত সালে কিভাবে আসছে তার প্রমাণ আমার চ্যানেলের ভিতর আছে। আমার চ্যানেলে ঘুরলে এর প্রমাণগুলো পাওয়া যাবে। এরপরে আমরা দেখব দূরত্ব ও উচ্চতা, 10ম অধ্যায়। এই 10ম অধ্যায় থেকে আমরা কি করব? আমরা জাস্ট অনুশীলনী থেকে 15, 16, 17, 18 আর কাজ 202 যে পৃষ্ঠার যে অঙ্কটি আছে এই অঙ্কটি, এই 5টি অঙ্ক প্র্যাকটিস করলে আমাদের 10ম অধ্যায় থেকে এমন কোনো অঙ্ক থাকবে না যে এই 5টি অঙ্ক প্র্যাকটিস করার পরে আমরা কোনো অঙ্ক পারবো না, যদি সে বুঝে বুঝে এই 5টি অঙ্ক প্র্যাকটিস করতে পারে। এই 5টি অঙ্ক এত সুন্দরভাবে প্র্যাকটিস করব আমরা, যাতে আমাদের 10ম অধ্যায় থেকে একটি প্রশ্ন আসলেই আমরা এটা করতে পারি।
তাহলে এই নবম অধ্যায় এবং দশম অধ্যায় থেকে যদি আমরা এই প্র্যাকটিসগুলো করি তাহলে আমরা দুটো অধ্যায় থেকে আমরা দুটো প্রশ্ন পেয়ে যাব। আর হচ্ছে আমরা করব হচ্ছিল 17 অধ্যায়। এই 17 অধ্যায় হচ্ছিল পরিসংখ্যান, যে 17 অধ্যায় যে গড় মধ্য প্রচুরক আমরা 8-এ করেছি, 9-এ করেছি এবং 10-এও করেছি। তো আমরা এটাও আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারবো এবং ভালো করে প্র্যাকটিস করবো। তাহলে 9টা অধ্যায় চলে গেল। আর যদি কেউ বিশেষ করে বেশি প্র্যাকটিস করতে চায় 10টা অধ্যায়, সেটা মানে পরিমিত করতে পারে, অথবা এখান থেকে আমরা পঞ্চম অধ্যায়টাও আমরা নিতে পারি, অথবা এখান থেকে ষষ্ঠ অধ্যায়টা নিতে পারি। তো জাস্ট এই যে 10টি অধ্যায় আমরা যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমাদের 60টি সৃজনশীল আমাদের কনফার্ম। আমরা কি করব, এখান থেকে 6, 7, 8 অধ্যায়টা করব, এখান থেকে নবম দশমটা করব, এখান থেকে 17 অধ্যায়টা করব, এখান থেকে 2, 3, 4 আর 13তম অধ্যায়টা করব, আর যদি এক্সট্রা কেউ করতে চায় তাহলে 5 অধ্যায়টা করব, আর হচ্ছে এখান থেকে 16 অধ্যায়টা করব। আর এই 15 অধ্যায় থেকে জাস্ট পিথাগোরাস উপপাদ্যটি আমরা করব, আর জ্যামিতির উপরে একটা স্পেশাল সাজেশনও দেওয়া আছে, আমরা সেগুলো প্র্যাকটিস করব। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা A+-এর জন্য করলাম, যে আমরা টেস্ট পরীক্ষায় কিভাবে 60টি সৃজনশীল পাবো এই 10টি অধ্যায় করে, এবং আমরা A+ নিশ্চিত করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি অঙ্ক শুধু পাস করতে চাই, আমি শুধুমাত্র কি করতে চাই, শুধু পাস করতে চাই। এখন সেক্ষেত্রে বিকল্প কি ব্যবস্থা আছে? এখন সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হচ্ছে, জাস্ট আমরা কি করব, আমরা এই দুটো অধ্যায় আমরা ভালো করে প্র্যাকটিস করব, আর এখান থেকে একটা অধ্যায়, তাহলে 3টে অধ্যায় প্র্যাকটিস করার পরে আমরা 30টে মার্কস পেয়ে যাব। এখান থেকে শুধুমাত্র আমরা অষ্টম অধ্যায়টা প্র্যাকটিস করব, আর এখান থেকে শুধুমাত্র 13তম অধ্যায় আর 3 অধ্যায়, এই দুটো অধ্যায় আমরা সুন্দর করে প্র্যাকটিস করব। তাহলে 2, 3, 4, 5, 6 এই 6টা অধ্যায় প্র্যাকটিস করলে আমাদের এই সৃজনশীলে 50 মার্কস কমান। তাহলে আমরা পাস করতে সমস্যা আছে কি? আমরা সৃজনশীলে যদি 50টি মার্কস পেয়ে যাই আর 12, 13, 15 আমরা MCQতে পেয়ে যাব, তাহলে আমাদের এই 5টা 6টা অধ্যায় করলে আমরা SSC হোক আর টেস্ট পরীক্ষায় হোক আমরা অবশ্যই আমরা পাস করব এবং নিশ্চিত A+ পাবো। তার ভিতরেও কিছু ভাগ আছে, যেসব অধ্যায়গুলো দিয়েছি বিশেষ করে 2-3টে রুলের বেশি অঙ্ক আমি দেয়নি। তো আমার সাজেশনগুলো ফলো করো এবং ক্লাসগুলো ফলো করো। সবাই মাস্টার মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্টার মিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর সাজেশন এবং ক্লাসগুলো উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।